তো ড্রামার একদম শুরুতে আরিন নামে এই মেয়েটি আমাদের জানায় জীবনে এমন কিছু জিনিস আছে যা কখনো দেখতে নেই। আমি জন্ম থেকেই এই লাল রঙের রেখাগুলো দেখতে পাই। জন্ম থেকে আমি বোঝার চেষ্টা করছি এই লাইনগুলো আসলে কি। এটা কি শুধু আমি একাই দেখি নাকি অন্য কেউ দেখে? বয়স বাড়ার সাথে আমি বুঝলাম যখন একটা মানুষের মাথার উপর একটা লাইন থাকে এর মানে হচ্ছে সে একজন মানুষের সাথে সম্পর্কে লিপ্ত আছে। যখন একটা মানুষের মাথার উপর অনেকগুলো লাইন থাকে এর মানে হচ্ছে সে একাধিক মানুষের সাথে সম্পর্ক স্থাপন করেছে, সেটা হোক প্রেম অথবা অন্য কিছু। ছোটবেলায় আমি দেখেছি আমার বাবা 4-5 জন মহিলার সাথে সম্পর্ক করেছেন, যদিও তখন আমি কিছুই বুঝতাম না। আমি শুধু আমার ডায়েরির মাঝে এইসব লাল রেখাগুলো এঁকে আমার ভাব প্রকাশ করতাম। আমার মা যখন এসব জানতে পারেন যে আমার বাবা অন্য মহিলার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, তিনি তাকে হত্যা করে পালিয়ে যান। আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিই এই অভিশাপের দুনিয়াতে আর কখনো বেঁচে থাকবো না। কিন্তু অনেকভাবে মরার পদ্ধতি বেছে নিলেও একসময় আমি বুঝতে পারলাম আমি কখনো মরবো না। বইয়ের ভাষায় যাকে অমর বলা হয়। আমি আরো সিদ্ধান্ত নিলাম আমি বাঁচবো। কারা এই লাইনগুলো বানিয়েছে এটা কি শুধু আমি একাই দেখতে পাই নাকি অন্য কেউ দেখে, এই সব কিছু বের করব। যাই হোক, গল্পটা এখন আমি বলবো। আরিনের বাসার সামনে তখন পাশের ফ্ল্যাটের এক মেয়ে আসে যার নাম হচ্ছে হায়ুন। সে এসেছিল কিছু খাবার নিয়ে। সে আরিনের বাসায় কলিং বেল বাজালে আরিন দরজা খুলে না, তাই নিজে নিজেই বলতে থাকে আমি কিছুদিন আগে আপনাদের বাসার সামনের বিল্ডিংটায় উঠেছি, তাই ভাবলাম সবাইকে রাইস কেক বিলি করে খাওয়াই। যদিও আজকাল কেউ রাইস কেক খায় না, তাই আপনার জন্য ফল এনেছি, আপনি ফল পছন্দ করেন। কিন্তু আরিন দরজা খুলে না। সে দেখেছে হায়ুনের মাথার উপর 5 থেকে 6টার উপর রেখা। আর এমনকি আরিনও বাসা থেকে তেমন একটা বের হয় না। তার কিছু দরকার হলে সে ডেলিভারি ম্যান দিয়ে আনায়। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তার দরজার পাশে অনেকগুলো পার্সেল রাখা। যাই হোক, আরিন তারপর দেখতে পায় সানা নামে এক প্রতিবেশী সে স্কুলে যাচ্ছিল, কিন্তু তার চাচা গাড়ি থেকে বলেন তুমি আমার কারে উঠে পড়ো, তাহলে তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। কিন্তু সানা তার চাচাকে বলে আমি বলেছি গাড়িতে উঠবো না মানে উঠবো না। তার চাচা চলে যান। আর আমরা জানতে পারি তার চাচার নাম হচ্ছে হান। সে ওয়াংসাং থানার একজন পুলিশ অফিসার। তারপর আমরা দেখি ওয়াংসাং স্কুলে সানাকে। সানা হচ্ছে একটু কম সাহসী মেয়ে, তাই স্কুলের প্রায় সবাই তাকে মারতে মারতে বলছিল বেটি এক কাঠি উপরে উঠবি না, তোর কি এখন ব্যথা লাগছে? আর ঠিক তখনই সেখানে নামকিউ নামে একজন খারাপ স্টুডেন্ট আসে। সে এসে সানাকে 5 হাত দূরে ফেলে দেয় আর বলে তোকে বলেছিলাম আজ তুই আমাকে 8,000 টাকা দিবি, কিন্তু তুই তো 1 পয়সাও আনলি না। পরে আরো 2 জন স্টুডেন্ট সানাকে শক্ত করে ধরলে নামকিউ বলে শুনেছে তোর চাচা নাকি পুলিশ অফিসার, এজন্য কি তোর এত সাহস? কল আর মেসেজ দিলে তুই তো রিপ্লাই দিস না। নামকিউ তাকে এভাবে ধরে রাখে আর বলে যদি এই বিষয়ে কারো কাছে রিপোর্ট করিস তাহলে কালকে তোকে এখান থেকে ফেলে দিব। পরের দৃশ্যে আমরা একটা অ্যাপার্টমেন্ট দেখতে পাই। সেখানে সানার চাচা হান এসেছে শুধুমাত্র একটা মার্ডার কেসে রিপোর্ট করতে। তার সহকারী ডংজিন তাকে জানায় যে মহিলাটি মারা গিয়েছে তার বয়স হচ্ছে 30। পাশের একটা হোটেলের ম্যানেজার ছিলেন তিনি। ভাই বোন কেউ নেই ওনার, শুধু বাবা মা আছেন, কিন্তু তারা গ্রামে থাকেন। হান ফিসফিস করে বলে কোনো আঘাতের চিহ্ন নেই, ধস্তাধস্তি নেই, মনে হচ্ছে কোনো নাটকের মঞ্চ। কাজটা করলো কে? সেখানে তখন মানবক নামে এই পুলিশ অফিসার এসে হানকে বলে স্যার আমি নিচতলার এক ভাড়াটিয়ার কাছ থেকে জানতে পেরেছি গতকাল নাকি এই ফ্ল্যাটে একজন ডেলিভারি ম্যান এসেছে, হয়তো খুনে ডেলিভারি ম্যান সেজে এসেছিল। রাতে ডংজিন সিসি ক্যামেরার দিকে তাকিয়ে হানকে বলছিল স্যার এটা খুবই আশ্চর্যের, ডেলিভারি ম্যান মহিলাটির কোনো টাকায় হাত দেয়নি, তাকে ধর্ষণও করেনি, ধস্তাধস্তি নেই, হতে পারে এটা কোনো র্যান্ডম সাইকোপ্যাথের কাজ। কিন্তু হান বলে র্যান্ডম সাইকোপ্যাথ বলতে কিছুই নেই, এবার বলো মহিলাটি আগে প্রেম করতো কিনা। ডংজিন বলে আমরা রিপোর্ট পেয়েছি তার 1 বছর আগে এক বয়ফ্রেন্ড ছিল, কিন্তু তারা অনেক আগে ব্রেকআপ করে নিয়েছে। তারপর আমরা আরিনকে দেখতে পাই সে ইঁদুরের মতো আস্তে আস্তে করে পাশের ফ্ল্যাটের দিয়ে হায়ুনের খাবারগুলো নিচ্ছিল। সে দেখতে পায় ওই খাবারের মাঝে অনেক ফল ছিল আর সেখানে একটা কাগজে লেখা অনেকটা তোমার জন্য অর্ডার করে আনিয়েছে এগুলো। আরিন তারপর টিভিতে দেখে এক নিউজ রিপোর্টার বলছে আজ ওয়াংসাং এর উত্তর দিকে একটা অ্যাপার্টমেন্টে খুনের ঘটনা ঘটেছে। ওয়াংসাং এ এটা নিয়ে মোট 3টা খুন। তবে পুলিশ নিশ্চিত করেছে ক্লু হিসেবে তারা শুধু এতটুকুই জানে যে মহিলাটির বাসায় শুধু হেমলেট পরে কেউ একজন ঢুকেছিল। আরিন তখন দেখতে পায় ওই ডেলিভারি ম্যানের রেখা মাত্র একটা। সে বলে 5-6টা রেখা সবারই থাকে, 5-6টা প্রেম, 5-6টা সম্পর্ক যে কেউই করতে পারে, কিন্তু এই সময় একটা রেখা বা এক সম্পর্কে আটকে থাকা মানুষ আমি খুব কমই দেখেছি। আর তারা অনেকটা আমার মায়ের মতো হয়ে থাকে। যখন জানতে পারে তাদের বিশেষ মানুষ তাদেরকে ঠকিয়েছে তখন তারা খুনের পথ অবলম্বন করে। আরিন তারপর দেখতে পায় ওই ডেলিভারি ম্যান তার বাসার ঠিক সামনের বাসায় এসেছে। আরিন ভয় পেয়ে পুলিশকে কল করতে যাবে, কিন্তু তার ফোনে তখন চার্জ ছিল না। সে চার্জে লাগিয়ে দেখে ওই ডেলিভারি ম্যান এসেছে হায়ুনের বাসায়। হায়ুনের রেখা তখন অনেকগুলো ছিল, কিন্তু ডেলিভারি ম্যানের রেখা মাত্র 1 থেকে 2টা। আরিনের বুঝতে দেরি হয় না এই ডেলিভারি ম্যানের নেক্সট টার্গেট এই হায়ুনি, অর্থাৎ হায়ুনও তাকে ধোকা দিয়েছে। সে তাড়াতাড়ি পুলিশকে কল করে বলে হেমলেট পরা লোকটা আমার বাসার সামনের বিল্ডিং এ এসেছে।
তবে আপাতত এতটুকু নিশ্চিত থাকেন যে হেলমেট পরা লোকটা আজকে হায়ুনকে খুন করেনি। তারপরে দেশে আমরা ওয়াংসাং স্কুলে নামকিউকে দেখতে পাই। সে সানার চেয়ারের দিকে তাকিয়ে বলছিল আজ পুলিশের বাতিজির দিকে আসলো না। পরে নামকিউ সানার স্টোরেজ বাক্স চেক করে দেখে এখানে কিছু কাপড় চোপড় রাখা। তারা আরও দেখে সেখানের ভেতরে একটা লাভ লেটারও রাখা, কিন্তু ওখানে কি লেখা ছিল সেটা আমাদের দেখানো হয় না, হয়তো পরে দেখানো হবে। তবে নামকিউ এটা দেখে খুব বিকৃতভাবে হাসছিল। আজ অফিসার হান খুব তাড়াতাড়ি বাসায় ফিরেন। তার কাছে যখন সানা আসে তিনি বলেন আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে, আজ কি স্কুলে যাওনি? সানা জানায় চাচা আমাকে কিছু টাকা দিতে পারবে? হান তার ভাতিজিকে 8,000 টাকা দেয় আর বলে আপাতত এটা নে, কাল আরো দিব। সানা বলে তুমি আমাকে কত টাকা দিতে পারবে? হান উঠে এসে দেখে সানার মুখে আঘাতের চিহ্ন, এমনকি হাতেও। কিন্তু সানা কিছু না বলেই সেখান থেকে চলে যায়। হানও আস্তে আস্তে করে তখন বারান্দায় আসে। সে দেখতে পায় সামনের বাসার ওই নিরিবিলি মেয়ে আরিনের জানালার কিছু অংশ খোলা ছিল। হান জীবনেও এই মেয়েকে এসব কার্টুনের পর্দা সরাতে দেখেনি। হানের ফোনে তখন সহকারী ডংজিনের কল আসে। সে বলে স্যার গতকাল আমরা একটা রিপোর্ট পেয়েছিলাম, কেউ বলেছিল তার বাসার সামনে হেলমেট পরা সন্দেহজনক কাউকে দেখেছে। হান জিজ্ঞেস করে ঠিকানাটা পাঠাও। ডংজিন বলে ওয়াংসাং এলাকা, বিল্ডিং নাম্বার বি। তারপর ডংজিন বলে স্যার আপনি তো ওই এলাকায় থাকেন তাই না? হান তারপর আরিনের বিল্ডিং এ আসে, কিন্তু আরিন দেখতে পায় হানের মাথার উপর এস লাইনের বন্যা বয়ে গেছে। আরিন আমাদের বলে এই প্রথম আমি কারো মাথার উপর এত লাইন দেখতে পেলাম, নিশ্চিত এটা কোনো বদমাশ হবে। সেখানে তখন এক প্রতিবেশী আসে যার নাম হচ্ছে জুংমিন। সে হানকে জানায় এই পুরো কমপ্লেক্সে এই মেয়েটি ঘর কোনো নামে পরিচিত, সে কখনো বের হয় না। দেখেন না এখানে কত পার্সেল রাখা, এটা বলে জুংমিন চলে যায়। তারপর এক প্রকার অনিচ্ছা সত্ত্বে আরিন হানকে জানায় আমি গতকাল ভুল করে ফোন দিয়েছিলাম, আমার মনে হয়েছিল মেয়েটা শুধু বিপদে আছে, জাস্ট এতটুকুই। এটা বলে আরিন দরজা মুখের উপর বন্ধ করে দেয়। হান ফিসফিস করে বলে আজকাল বাচ্চাগুলোর ভাব দেখো। পরে আমরা হানের ভাতিজি সানাকে দেখতে পাই। তাকে নামকিউ মেসেজ দিয়েছে বেটি কাল স্কুলে আসিস আর টাকা নিয়ে আসিস। সানা দেখতে পায় এক মহিলা একটা এটিএম বুথ থেকে নেমেছে। সানা মহিলাটিকে ফলো করে, তাকে যেভাবেই হোক টাকা জোগাড় করতেই হবে, না হলে নামকিউ তাকে রক্ষা করবে না। যাই হোক মহিলাটি তখন একটা গলিতে ঢুকে পড়ে, সাথে সানাও তার সাথে ঢুকে যায়। সেখানে সে মহিলাটির ব্যাগে হাত দিলে সাথে সাথে কিছু মানুষ এসে পরিবেশটাকে কোলাহল করে তুলে। দেখা যায় সাথে সাথে মহিলাটি কোথাও চলে যায়। সানা সেখানে দাঁড়িয়ে শুধু একটা কথাই ভাবছিল যে আমি এখন টাকা জোগাড় করবো কিভাবে। পরে দৃশ্যে ডংজিন হানকে জানায় স্যার ওয়াংসাং এ উত্তর পাড়ে যে মহিলাটি খুন হলো তার এক্স বয়ফ্রেন্ডের নাম জেনেছি, তার নাম হচ্ছে জুংমিন। উনি একটা বেসরকারি স্কুল চালান। সে আপনার বাসার সামনেই নাম্বার বিয়ে থাকে। ব্যাপারটা কাকতালীয় না? হান বলে তুমি শিওর? তার ফটো দেখো তো। ফটো দেখলে হান একটু চিন্তিত হয়ে যায়। এই লোকটাই আজকে আরিনের বাসার সামনে তাকে বলেছিল আরিন যে এই কমপ্লেক্সের ঘর কোনো নামে পরিচিত, অর্থাৎ সেই জুংমিন নামের লোকটা। হানের ফোনে তখন একটা গুরুত্বপূর্ণ কল আসে। সে হাসপাতালে চলে যায়। নার্স তাকে বলে আপনার বাবা হুট করে ছাদে ঘোরাঘুরি করছেন, অবস্থাটা বিপজ্জনক মনে হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি আসুন। হান এসে দেখে আসলেই তার বাবা ছাদের পাশে ঘোরাঘুরি করছেন। সে শুধু ফিসফিস করে বলে কাজটা করলে ভালো হতো বাবা, হয়তো তার বাবার প্রতি কোনো অভিমান আছে। যাই হোক সে সকল গল্প আমরা পরে জানবো। তো সেখানে আরো লোকজন এসে হানের বাবাকে ধরে ধরে নিয়ে যায়। অন্যদিকে ডংজিন আসে অ্যাপার্টমেন্ট বিয়ে। সে শুধু জুংমিনের সাথে দেখা করতে এসেছে। সে অনেকক্ষণ জুংমিনের দরজায় কলিং বেল বাজালেও সে দরজা খুলে না। ডংজিন ভেতরে ঢুকে দেখে সবকটা রুম স্বাভাবিক হলেও এই রুমটা একটু অস্বাভাবিক লাগছে আর কিছুটা অদ্ভুত। তাই সে ব্যাপারটা জানাতে হানকে কল করে। সে কথা বলার আগেই জুংমিন ডংজিনকে মেরে সেখানে অজ্ঞান করে দেয়। হান বুঝতে পারছে না হচ্ছেটা কি, তাই সে আবারও ডংজিনকে কল করে, কিন্তু ডংজিন কলটা রিসিভ করে না। আর আমরা দেখতে পাই এই জুংমিনই সে ডেলিভারি ম্যান। সে ফিসফিস করে বলে আর মাত্র একটা বাকি, অর্থাৎ সে হায়নকে শেষ করতে চাচ্ছে। সে হায়নের বাসার দিকে গেলে আরিন সব দেখতে পাচ্ছিল। আরিন চাকু আর চশমা নিয়ে বের হয় হায়নকে বাঁচাতে। জুংমিনকে দেখে হায়ন একটু অবাক হয়, কারণ তার চাহনি মোটেই ঠিক ছিল না, এমনকি তার আচরণও। আর আমরা জানতে পারি এসব রেখা শুধু আরিন নয়, জুংমিনও দেখতে পায় তার চশমা দিয়ে। সে দেখে হায়নের রেখা প্রায় 10টার মতো, অর্থাৎ সে 10 জন মানুষের সাথে সম্পর্ক গড়েছে। সে হায়নকে মারতে মারতে বলে আমি বিশ্বাসঘাতকদের একদমই পছন্দ করি না। সেখানে তখন আরিন এসে বলে থেমে যাও। জুংমিন হেসে বলে তুমি সেই নিচতলার ঘর কোনো মেয়েটা না, এই ছুরি দিয়ে আমাকে কি মারবে? মনে তো হয় না তোমার সাহস আছে। আর ওখানে জুংমিন আরিনের হাত থেকে চাকু নিয়ে আরিনকে মেরে ফেলে। হায়ন ধাক্কা দিয়ে জুংমিনের চশমা ফেলে দেয় আর আরিনের দিকে দৌড়ে যায়। হায়ন বলতে থাকে আরিন তুমি ঠিক আছো? কিন্তু জুংমিন তাকে খুব বাজেভাবে মারছিল। আর আমরা হয়তো ড্রামার একদম শুরুতে বলেছি আরিন অনেকবার মরতে চেয়েছে, কিন্তু সে মরেনি, কারণ সে অমর। তাই সে তৎক্ষণাৎ জেগে ওঠে। ওদিকে অফিসার হান এসেছিল আরিনের বাসায়, কিন্তু সে আরিনের চার্ট বুট দেখে অনেক অবাক হয়। হঠাৎ চিৎকার শুনতে সে তাকিয়ে দেখে জুংমিন হায়নকে মারছিল। আরিন তখন চাকু নিয়ে জুংমিনের দিকে যায়, আর জুংমিনও তখন হায়নকে গলা টিপে মারার চেষ্টা করছিল। এই বিশৃঙ্খলা হান গুলির মাধ্যমে থামিয়ে দেয়।
জুংমিন তখন মরার মুহূর্তে ছিল। সে দেখতে পায় হায়নের সাথে যে তার এসলাইন ছিল সেটা মুছে যাচ্ছে। হায়নকে তারপর অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয় আর হানও আরিনের চশমাটা ফিরিয়ে দেয়। আরিন ভাবছিল এই লোকটাও কি আমার মতো এসলাইন দেখতে পায়, বাট এটা কিভাবে সম্ভব। সেখানে তখন সানা আসে। হান বলে, তোমাকে এত কল করেছিলাম, রিসিভ করনি কেন? কিন্তু সানা আরিনকে দেখে একটু অবাক হয়। সে আরিনকে বলে, এই মাঝরাতে সানগ্লাস পরে আছো কেন? রাতের বেলা সানা বই পড়ছিল। সেখানে তখন হান আসলে সানা বলে, টাকা না দিলে ভেতরে আসবে না। হান জানায়, আমি কি তোর এটিএম বুথ নাকি যে চাপ দিলে টাকা বেরিয়ে আসবে? আচ্ছা এটা বল, আরিনকে কিভাবে চিনিস? সানা জানায়, ছোটবেলায় আমরা একসাথে পড়েছি। ও ছোট থাকতে ওর মা ওর বাবাকে খুন করে পালিয়ে যায়। তারপর সকাল হলে আমরা একটা কাকের ডাক শুনতে পাই। আরিন তারপর আমাদের বলে, এই প্রথম মনে হলো আমার এসলাইন দেখার ক্ষমতা হয়তো কারো জীবনও বাঁচাতে পারে। তো এখন ঠিক কি করা উচিত আমার? সে দেখতে পায় অচেনা এক নাম্বার থেকে তাকে মেসেজ করা হয়েছে, আমিও তোমার মতো এসলাইন দেখতে পাই, আর এই মুহূর্তে তোমার সাথে আমি দেখা করতে চাই, আর্ক স্কুলে চলে এসো। আর এখানে শেষ হয় প্রথম পর্ব। দ্বিতীয় পর্বের শুরুতে আমরা আবারও একটা স্বাভাবিক দিন দেখতে পাই। আমরা দেখি আরিন তার কার্টুনের পর্দাগুলো তুলে ফেলছে। এতে সব রুদ এসে তার ঘরে ছড়িয়ে পড়ে। আর এখানে আরিন ভাবছিল তার আবারও সানার মতো স্কুলে যাওয়া উচিত, তাই সে স্কুলে যাওয়ার পর তার নাম পাল্টে ফেলে। এখন থেকে আমরা আরিনকে শিন নামেই ডাকবো। অন্যদিকে সানাও স্কুলে যাচ্ছিল, কিন্তু সে প্রচন্ড ভয়ে ছিল, কারণ সে নামকিউর জন্য আজকে কোনো টাকা আনেনি। স্কুলে ঢুকে দেখে বজ্জাত স্টুডেন্টগুলো ব্ল্যাকবোর্ডে সানার নামের পাশে লিখেছে, এই বেডি পৃথিবীর সব থেকে পাগলাটে। সানা চেয়ারে এসে দেখে স্টোরেজ রুম থেকে তার ব্যাগগুলো কে যেন বাহিরে এনে রেখেছে। সেই সময় নামকিউ বলে, সবাই শুনে রাখো, সানা জীবনকে ভালোবাসে। সে তার চিঠিতে কি লিখেছে সবাই কি শুনবে? নামকিউ বলে, সে চিঠিতে লিখেছে, প্রিয় জীবন, যদিও আমি তোমাকে চিনি না, কিন্তু আমি তোমাকে পছন্দ করি। সানা এসব সহ্য করতে না পেরে নামকিউর উপর ঝাঁপিয়ে পড়ে। নামকিউ এতে অনেক রাগ করে সানাকে মারতে থাকে আর বলে, তোর সাহস হয় কিভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়ার? সেই সময় সেখানে ক্লাস টিচার মিস লি আসেন। তিনি প্রথমে শান্তভাবে বলেন, বাচ্চারা সবাই নিজেদের আসনে ফিরে যাও, কিন্তু নামকিউ তবুও সানাকে মেরে যাচ্ছিল। তাই একসময় মিস লি একদম নামকিউর চুলের মুঠি ধরে তাকে সরিয়ে ফেলেন। তারপর তিনি ওই চিঠিটাও ছিঁড়ে ফেলেন যেটা সানা তার ভালোবাসার মানুষের জন্য লিখেছিল। মিস লি দেখতে পান সানা মাটিতে বসে কাঁদছে, তাই তিনি সানাকে ডেকে নেন আর ভালো করে বুঝান, তারা যদি তোমাকে উত্ত্যক্ত করে আর তুমিও যদি সাথে সাথে ঝাঁপিয়ে পড়ো, তাহলে এটা করলে তুমি ন্যায় বিচার পাবে না, এমনকি শিক্ষকরাও তোমাকে পছন্দ করবে না। সানা শুধু বলে, আমি ওকে মেরে ফেলবো। হয়তো কথাটা মিস লি ভালোভাবে শুনতে পাননি। সানা তারপর জানায়, আমি এখন বাড়ি যেতে চাই। সে ব্যাগ নিয়ে যাওয়ার সময় স্টোরেজ বাক্সে দেখে একটা চশমা রাখা, আর এই চশমাটা হচ্ছে সেই জুংমিনের। প্রশ্ন হচ্ছে, সে তো মারা গেল, ধরা যাক চশমাটা হানের কাছে ছিল, কিন্তু কিভাবে এখানে এলো সেটা আমরা পরে জানবো। পরের দৃশ্যে আমরা হানকে থানায় বসে থাকতে দেখি। তার সামনে ডংজিন এসে বলে, ভাই তুমি আমাকে কিভাবে ওই দিন একা একা এই সাইকোটার বাড়িতে পাঠালে? হান বলে, একটা সমস্যা আমি পড়ে গিয়েছিলাম, আমার বাবাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, তাই তোমার সাথে যেতে পারিনি। তারপর হান বলে, আচ্ছা জুংমিন কেন এই 3 মহিলাটিকে মারলো? তারা ওর আত্মীয় না। ডংজিন জানায়, হয়তো ছেঁকা খেয়ে বেকা হয়ে গেছে। শুনেছি কারো ব্রেকআপ হলে নাকি অবর্ণনীয় হীনমন্যতায় ভুগে। ডংজিন আরো জানায়, আমি জানতে পেরেছি সে ছোটবেলায় মেয়েদের সাথে জোর করে ডেটিং করত, এজন্য সে স্কুল থেকেও বহিষ্কৃত হয়েছিল। পরে গিয়ে একটা কোচিং সেন্টারে ম্যাথ টিউটর হিসাবে নিয়োগ হয়। হান তারপর জুংমিনের বাসায় চেক করতে আসে, যদি আরো কিছু জানা যায়। সে দেখতে পায় একটা 4টি এসলাইনের মতো অসংখ্য রেখা। হান ভাবে, এরকম রেখা তো সে আরিনের ঘরেও দেখেছে। ওদিকে সানা সে চশমা লাগিয়ে দেখে তার মাথায়ও একটা রেখা, যেটা সে ধরতে পারছিল না। তোমাদের বুঝিয়ে বলছি, সে শুধু একজনকেই ভালোবাসে। ওই চিঠিতে নিশ্চয় নামকিউ সেই ছেলেটার নাম বলেছে, ছেলেটার নাম হচ্ছে জিওন। যাই হোক, সানা যখন তার চাচার সামনে যায়, তার চাচার মাথার উপর এই বন্যা দেখে সে চিৎকার করে উঠে। তারপর সে বাসা থেকে বেরিয়ে যায় কিছু একটা চেক করতে। হান জানায়, এত রাতে তুমি কোথায় যাচ্ছ? দেখা যায় সানা চলাফেরা আরিনও দেখতে পাচ্ছিল। তারপর সে চশমাটা পরে একদম টাউনের ওদিকে চলে আসে, আর ওখানে এসব দেখে সে একদমই অবাক হয়ে যায়। পরের দিন সে যখন স্কুলে যাচ্ছিল, তার চাচা তাকে বলেন, সানা আমার গাড়িতে উঠে যাও, তাড়াতাড়ি স্কুলে যেতে পারবে। সানা তার চাচার মাথার দিকে তাকিয়ে বলে, ছি ছি ছি। এটা বলে সে চলে যায়। হান শুধু বোকার মতো বসে বসে ভাবে, এখানে ছি বলার কি আছে। সানা স্কুলে আসার পর একটু অবাক হয়ে ছাত্রদের দেখছিল আর কার সাথে কার পীড়িত এসব খেয়াল করছিল। কিন্তু সে একটু অবাক হয় যখন দেখে মিস লি এর মাথার উপর একটা রেখাও নেই, আর ফিসফিস করে বলে, মিস লি কি এতই নিষ্পাপ যে ওনার সাথে কারোরই ভাব নেই? এটা ভেবে সে একটু মজা পায়। তারপর সে তাকিয়ে নামকিউদের দলদের দেখছিল আর মনে মনে বলে, একজন মানুষ কতটার সাথে প্রেম করতে পারে। এখানে নামকিউয়ের সুতা ধরে ধরে সানা গিয়ে দেখতে পায় সে আসলে তাদের ক্লাস টিচারকে ভালোবাসে। আবার ক্লাস টিচারের মাথায়ও অনেক সুতো, এর মানে তিনি মানুষ হিসাবেও কম ভালো নন।
পরের দিন সে সানাদের ক্লাসে মিস লি বলেন, আজ তোমাদের ক্লাসে একটা নতুন মেয়ে এসেছে, তার নাম হচ্ছে শিন, অর্থাৎ এটা আরিনি। কিন্তু শিন কোনো কথা বলে না, সে চুপচাপ গিয়ে তার আসনে বসে পড়ে। মিস লি তাদের জানান, ঠিক আছে তোমরা তাহলে পঞ্চম পিরিয়ডের প্রস্তুতি নাও, আমি চলে গেলাম। নামকিউ তারপর শিনকে বলে, তুমি কথা বলছো না কেন, মুখে কি তোমার চুইংগাম আছে? তবুও শিন কিছু বলে না। পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই, সে জুংমিনের কোচিং সেন্টারের একটা বিজ্ঞাপন পড়ছিল। সেখানে জুংমিনের চোখে চশমার দিকে তাকিয়ে বলে, এই চশমাটা তাহলে গেল কোথায়? হান তারপর এভিডেন্স রুমও চেক করে, কিন্তু কোথাও চশমাটা পায় না। একসময় সে সানাদের স্কুলে চলে আসে। সে প্রথমে আসে স্টাফ রুমে, সেখানে দেখা হয় মিস লি এর সাথে। হান বলে, আমি ওয়াংসাং থানা থেকে এসেছি। লি অবাক হয়ে বলে, আপনি কি সানার বাবা? কিন্তু লি জানায়, না আমি ওর চাচা হই। লি পরে জবাব দেন, তাই তো বলি আপনি এত তরুণ, ওর বাবা হবেন কিভাবে? লি তারপর বলেন, আজকাল সানার শরীর মনে হচ্ছে ভালো যাচ্ছে না। হান জানায়, আমি ইদানিং ব্যস্ত থাকায় তাই ওর যত্ন নিতে পারছি না, এর জন্য দুঃখিত। কিন্তু লি ইতস্তত হয়ে বলেন, না এটা বলবেন না। হান বলে, আমি একটা সিরিয়াল কিলার মামলা নিয়ে তদন্ত করছি। আচ্ছা আপনি কি মিস্টার জুংমিনকে চিনেন? উনি নাকি এই স্কুলে 2 বছর আগে পড়াতেন, উনি আসলে মারা গেছেন। লি বলে, উনি কি মারা গেছেন? আমি বিশ্বাস করতে পারছি না। হান জানায়, মারা গেছেন কিন্তু ভুক্তভোগী হিসেবে না, বরং অপরাধী হয়ে মারা গেছেন। হান তারপর জিজ্ঞেস করে, আমার প্রশ্নটা একটু অদ্ভুত শোনাতে পারে? তারপরও বলছি, আচ্ছা মিস্টার জুংমিন কি প্রথম দিকে চশমা পরতেন? লি জানায়, না আমি কখনো ওনাকে চশমা পরতে দেখিনি। পরের দৃশ্যে আমরা দেখতে পাই নামকিউ থাবা দিয়ে সানাকে ফেলে দেয়, সাথে তার চশমাটাও পড়ে যায়। সে আবারও চশমাটা আস্তে করে তার চোখে লাগিয়ে নেয়। নামকিউ তাকে মারতে গেলে সানা তার হাত ধরে ফেলে। নামকিউ জিজ্ঞেস করে, হঠাৎ করে তোমার আবার হলো কি? তুমি কি খাবারে ভুল কিছু গিলেছ? সানা সহজ ভাষায় বলে, তোমাকে দেওয়ার মতো আমার কাছে কোনো টাকা নেই। এটা শুনে নামকিউ সানাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সেখানে নতুন ছাত্রী শিন এসে বলে, অনেক হয়েছে, থেমে যাও। আর এখানে নামকিউ আর শিনের মাঝে অনেক দস্তাদস্তি হলে শিন অনেকটা এই অবস্থা ছিল। নামকিউ তার সহপাঠীদের জানায়, দয়া করে আমার হাত ধরে ফেলো, আমার হাত ছুটে যাচ্ছে। কিন্তু একসময় শিন উঠে আসে। নামকিউ শুধু পাগল কুত্তা বলে সেখান থেকে কেটে পড়ে। এখানে শিন ইচ্ছা করেই এমনভাবে ঝুলেছে। তার সাহসী অভিব্যক্তি হলো, হয়তো স্কুলের নির্যাতন বন্ধ করবে, নয়তো এভাবে দুজন মরবো। সেখানে সানা তারপর শিনকে বলে, তুমি আমার কাজে এসে ঝামেলা হয়ে দাঁড়াচ্ছ কেন? দয়া করে নিজের কাজে মনোযোগ দাও। যাই হোক, হান তারপর মিস লিকে বলে, আমি যাই তাহলে। লি জানান, আপনি কি সানার সাথে দেখা করবেন না? তাদের কয়েক মিনিট পর ছুটি হবে। কিন্তু এই মুহূর্তে হান সানার সাথে দেখা করতে চাচ্ছিল না। সে লিকে দেখিয়ে দেয়, আপনার একটা বোতাম খোলা, এটা ঠিক করে ফেলুন। লি নিজেকে মানিয়ে হানকে ধন্যবাদ জানায়। যাই হোক, হান তারপর বেরিয়ে আসে। সে চলে যেতে লাগলে দূর থেকে সানা হানকে ফিসফিস করে গালি দেয়, এই পাগলটা এখানে কি করতে এসেছে? হান তারপর একটা বারে আসে। সেখানে বারটেন্ডারকে বলে, আমি ওয়াংসাং থানা থেকে এসেছি, আমার কিছু প্রশ্ন ছিল। এটা বলে সে জুংমিনের ছবি দেখিয়ে বলে, উনি আপনাদের এখানে নিয়মিত আসতেন, আপনি নিশ্চয়ই উনাকে চিনেন। বারটেন্ডার জুংমিনের ব্যাপারে জানায়, উনি এখানে আসেন কিন্তু সবসময় চুপচাপ থাকতেন, আবার খেয়ে দিয়ে চলে যেতেন। তবে মাঝে মধ্যে বিড়বিড় করে মানুষদের দিকে তাকিয়ে কি যেন গণনা করতেন। এই যেমন ধরেন 1, 2, 3, কখনো 25, 26, 27। অর্থাৎ এখানে সহজভাবে বললে জুংমিন সেই স্লাইনগুলো গণনা করত। হান তারপর বারটেন্ডারকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। ওদিকে স্কুল শেষ করে সানা নামকিউকে ফলো করছিল। একসময় সানা দেখতে পায় নামকিউ তাদের ক্লাস টিচারের সাথে ডেটিং করতে এসেছে। এসব কিছু সানা ফটো তুলে রাখে। আর আমরা ওই ক্লাস টিচারের নাম জানতে পারি, তার নাম হচ্ছে জিন। নামকিউ জিজ্ঞেস করে, যখন আপনি আমাদের পড়ান তখন কিভাবে আমাকে না চেনার ভান ধরে আমার পাশ কাটিয়ে চলে যান? এটা খুবই মজার ফিলিংস। তারপর তারা দুজন একটা হোটেলে ঢুকে যায়। তখন সানা দুজনের এমন ফটো দেখে মনে মনে ভাবছিল, এবার হবে আসল খেলা। সে ছবিটা নামকিউ ইনস্টাগ্রামে পাঠিয়ে দেয়। নামকিউ এটা দেখে সানাকে গালি দেয়। সে তারপর সানাকে রিপ্লাই করে, তুমি হয়তো জানো আমি একজন নাবালক, কোরিয়ার আদালত আমাকে কিছুই করবে না। এটা দেখে সানা কিছুটা হতাশ হয়ে যায়। পরের দিন স্টাফ রুমে ক্লাস টিচাররা একটা বিষয় নিয়ে আলোচনা করছিলেন। সেখানে স্যাররা বলছিলেন, তোমরা কি জানো একটা নিউজ ভাইরাল হয়েছে, সিউলের এক স্কুলের ম্যাডাম ছাত্রকে নিয়ে নাকি উড়াল দিয়েছেন। পাশে বসে মিস লি টিচারকে বলেন, ওরে বাবা তোমরা কি জঘন্য কথাবার্তা বলছো। তারপর ওখানে প্রিন্সিপাল স্যার সব টিচারদের বলেন, এসবে আমাদের সতর্ক থাকা উচিত। ব্যাপারটা ক্লাস টিচার জিনের মাথায় ধাক্কার মতো লাগে, কারণ সবাই যদি জানতে পারে নামকিউর সাথে জিনের সম্পর্ক আছে, তাহলে কি কাণ্ডটাই না ঘটবে। ক্লাসের ঘন্টা বাজলে সবাই উঠে চলে যান, শুধু বসে থাকে জিন। সেখানে সানাটাকে গতকালের ছবিটা পাঠায়। এটা থেকে জিনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। ঠিক তখনই মিস লি এসে বলেন, জিন ভাই আপনি কি ক্লাসে যাবেন না? জিন একটু থতমত খেয়ে বলে, হ্যাঁ যাচ্ছি। জিন চলে যাওয়ার সময় ভাবছিল, মিস লি কি ফটোটা দেখেছেন? ওনার মতো মহৎ মানুষ নিশ্চয়ই কারো মোবাইলে উকি দিবে না। জিন খেয়াল করে দেখে
সানা তাকে লিখেছে আমাকে $20,000 দিতে হবে। স্কুল থেকে যাওয়ার সময় শিন সানাকে বলে $20,000 কি কম হয়ে যায় না? সানা জানায় আর কি বলো, এটা যথেষ্ট। এই $20,000 দিয়ে আমি একটা নতুন বাসা ভাড়া নিব, একা একা থাকবো, স্বাধীনভাবে চলাফেরা করব। শিন জানায় তোমার চাচা তাহলে কি করবে? সানা জবাবে বলে এই চাচার প্রতি আমার কোনো আগ্রহ নাই, জাহান্নামে গিয়ে মরে যাক। পরের দিন স্কুলের নামকিউ আসে জিনের সাথে এসব বিষয় নিয়ে কথা বলতে, কিন্তু জিন সবাইকে শুনিয়ে বাহানা করে জানায় হেই নামকিউ, সবাই তোমার নামে বিচার দেয়, শুধু খাবে আর বাথরুমে দৌড়াবে, এটাই তো তোমার কাজ তাই না? আরও একবার এমন হলে তোমাকে বহিষ্কার করে দেওয়া হবে। পরে আমরা দেখি এই জায়গায় গোপনে তারা দেখা করতে এসেছে। নামকিউ বলে আপনি কি জানেন এই কাজটা কে করেছে? এটা করেছে সানা। জিন জানায় সে কি তোমাদের ক্লাসে পড়ে না? তুমি কি তাকে আমাদের সম্পর্কের কথা বলেছো? না হলে সে জানবে কিভাবে? নামকিউ বলে আমিও তো ভিকটিম। জিন রাগান্বিত হয়ে বলে তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন? নামকিউ মুখ ভেঙচি কেটে বলে ওহ আমি দুঃখিত আমার প্রিয় স্যার। নামকিউ দেখতে পায় হয়তো সানা সবাইকে তার ছবিটা দেখাচ্ছে, এমনকি সে অন্য স্যারদের চেয়ারেও সে সকল ছবি রেখে দেয়। দেখা যায় সানা আগে থেকে প্রায় অনেকটা সাহসী হয়ে গেছে, সে স্কুলে প্রায় সবার সাথেই ভাব মিশিয়ে চলছিল। দেখা যায় বাথরুমের ওখানে সানা আর শিন দাঁড়িয়েছিল, সেখানে শিন জিজ্ঞেস করে তুমি কি আগে থেকে এই চশমা পরতে নাকি এই চশমা বিশেষ কিছু? সেখানে সানা এমন ভাব করে যেন এই চশমা সাধারণ একটা চশমা, বিশেষ কিছু না। কিন্তু শিন বলে দে এই চশমা পরে তুমি সেই লাল সাইনগুলো দেখতে পাও তাই না? সানা একটু অবাক হয়, তারপর জিজ্ঞেস করে তাহলে তুমিও কি সেই লাইনগুলো দেখতে পাও? তাহলে আমাকে বলো যে আমার মাথার উপর এখন কয়টা লাইন আছে? শিন বলে দেখতে পাচ্ছি মাত্র একটা। এমনকি সে সবার কার কার মাথার উপর কয়টা লাইন আছে শিন সবকিছু বলে দেয়। সানা এতে অনেক অবাক হয়। শিন জিজ্ঞেস করে তুমি এই চশমা কোথায় পেয়েছো? সানা জানা তুমি বিশ্বাস করবে কিনা জানি না, তবুও বলছি এটা আমার স্টোরেজ বাক্সে পেয়েছি। পরের দৃশ্যে আমরা সানাকে দেখতে পাই, সে প্রথমবারের মতো তার বয়ফ্রেন্ড জিওনের সাথে দেখা করতে এসেছে। সানাকে তখন টিচার জিন মেসেজ দিয়ে বলেন তোমার কথা মতো আমি $20,000 প্রস্তুত করেছি, আজ রাত 12টার সময় স্কুলের ছাদের দিকে চলে এসো। তারপর সে জিওনের সাথে ঘুরে ঘুরে বেড়ালে কেউ একজন তাকে ফলো করে, আর আমরা জানতে পারি সে হচ্ছে নামকিউ। 너도 그냥 입 다물고 있어. সে আজ বাথরুমে শিন আর সানার সব কথা শুনতে পেয়েছে। আর বর্তমানে সানা যখন জিওনের সাথে অন্যমনস্ক ছিল, নামকিউ আলগোছে তার ব্যাগ সরিয়ে নেয়। পরে সানা যখন বের হয়ে দেখে তার ব্যাগে সেই চশমাটা নেই, সে প্রচন্ড অবাক হয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করে। সে প্রত্যেককে গিয়ে বলে আমাকে মাফ করবেন, আপনারা কি আশেপাশে কোথাও আমার চশমাটা দেখেছেন? ওদিকে চশমাটা নিয়ে নামকিউ চলে যাচ্ছিল, আর রাস্তায় হঠাৎ করে এই জাদুকরি চশমা পেয়ে সে যার পরই না খুশি হয়। সে দেখতে পারছিল কে কয়টা প্রেম করছে, কার সাথে কার সম্পর্কের লাইন গিয়ে মিলিত হচ্ছে, এইসব কিছু। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় সানা অস্থির হয়ে হাঁটছিল। সে শিনকে কল করে বলে এটা তুমি ছিলে তাই না? একমাত্র তুমি তো আমার চশমা সম্পর্কে জানো, তুমি আমার চশমা নিয়েছো। শিন তাকে জানায় আমি আবার কি জানি। তারপর সানা বলে তুই এখন কোথায় আছিস? আমার সাথে স্কুলের ছাদে দেখা কর। কিন্তু শিন একটু অবাক হয়, কারণ এত রাতে স্কুলের ছাদে সানা আবার কি করছে? দেখা যায় সানা তারপর আসে স্কুলের ছাদে টিচার জিনের সাথে দেখা করতে। সানা বলে অনেকদিন পর ছাদে এলাম, কিন্তু তুমি কিভাবে জানলে যে এটা আমি তুলেছি? নামকিউ বলেছে তাই না? জিন বলে দয়া করে সানা, আমার একটা বাচ্চা আছে, আমার আরো একটা সন্তান পৃথিবীতে কিছুদিন পর আসবে, এটা করো না তুমি। যদি আমার সামান্য চাকরিটা চলে যায় তাহলে আমি চলবো কিভাবে? সানাও বলে তোমরা সবাই দেখেছো নামকিউ আমার উপর ঠিক কিরকম বুলি করতো, তোমরা সব দেখেও কিছু করোনি। টিচার জিন বলে এটা আমি জানি খুব দুঃখজনক, কিন্তু নামকিউর বাবা একজন রিচ পার্সন ছিলেন যার জন্য আমরা কিছুই করতে পারিনি। ঠিক তখনই জিনের ফোনে তার স্ত্রীর মেসেজ আসে। তার স্ত্রী নাকি সবকিছু জানতে পেরেছে। সে মেসেজে লিখেছে তুমি এটা করলে কিভাবে? তুমি কি আদৌ একজন মানুষ? জিন ভয়ঙ্করভাবে সানার দিকে এগিয়ে যায় আর বলে তুমি এটা পাঠিয়েছো, কেন করলে আমার সাথে এটা? দেখা যায় শিন দ্রুত পায়ে ছাদের দিকে চলছিল। সে এসে দেখতে পায় সানা ছাদ থেকে লাফ দিয়ে পড়ে গেছে। তারপর শিন খেয়াল করে সানার উপরের যে স্লাইনগুলো ছিল সেগুলো মুছে যাচ্ছে। আর এখানেই শেষ হয় এই ড্রামার দ্বিতীয় পর্ব। চতুর্থ পর্বের শুরুতে শিন যখন এসে দেখে সানা মাটিতে রক্তাক্ত হয়ে শুয়ে আছে, সে তাকে জলদি করে হাসপাতালের দিকে নিয়ে যায়। সেখানে তখন হান এসে বলে সানা কোথায় এখন? আর তুমি এত রাতে স্কুলে গিয়েছিলে কেন? শিন বলে আমি শুধু সানাকে খুঁজতে গিয়েছিলাম, বাকি ওখানে কি হয়েছে এ সম্পর্কে আমি কিছুই জানি না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারি সানা আত্মহত্যা করেনি, এটা কোনো পরিকল্পিত খুন। আর পরিদৃশ্যে আমরা সে স্কুল দেখতে পাই, সেখানে আজ স্যারেরা সানার ছাদ থেকে লাফ দেওয়ার ওই ঘটনা নিয়ে বিচার বসাবেন। সেখানে প্রিন্সিপাল স্যার বলেন টিচার জিন কিভাবে এই গুরুত্বপূর্ণ দিনে আসতে পারেনি। ওই দিন শিন ক্লাসে আসে, সবাই বলাবলি করছিল কি আশ্চর্য আজকের সানার এই বিশেষ ঘটনার দিনে নামকিউ অনুপস্থিত, এটা কাকতালীয় না, হয়তো স্কুলটা তার জন্য খুব বিরক্তিকর হয়ে গেছে তাই সে আসতে চাচ্ছে না। দেখা যায় টিচারদের মিটিংয়ে মিস লি বলেন
এই সব দোষ আমার। আমি বাচ্চাদের খেয়াল রাখিনি। যদি খেয়াল রাখতাম হয়তো এই ঘটনা ঘটতো না। সেখানে একজন প্রধান শিক্ষক সান নামে এই টিচারকে বলেন, আচ্ছা সান, তুমি কি আজকে প্রপোজ করবে? তোমার বিয়ে কি ফাইনাল হয়ে গেছে? কিন্তু সান জানায়, আমি বিয়ে করার প্ল্যান সরিয়ে নিয়েছি। যাই হোক, এই সান এখন আমাদের গল্পের এখন থেকে গুরুত্বপূর্ণ অংশ। তিনি এখানে টিচার হলেও শুধুমাত্র এই স্টাফ রুমে কাজ করার মধ্যেই তার সীমাবদ্ধতা। যাই হোক, তিনি স্কুলের টিচার হলেও এক সপ্তাহ পর কানাডায় চলে যাবেন। তাই আপাতত এই শহরে আজকে তার বোনের বাড়িতে উঠেছেন। এই এক সপ্তাহ তিনি এখানেই থাকবেন। পরের দৃশ্যে আমরা শিনকে দেখতে পাই। সে নিচতলার ওই জায়গাটার দিকে তাকিয়েছিল। সেখানে তখন হুট করে একটা মেয়ে এসে জানায়, তুমি প্রমাণ খুঁজছো তাই না? শোনো, সে আত্মহত্যা করার মতো মেয়ে না। আজ তো নামকিও স্কুলে আসেনি। তুমি অন্য কিছুর গন্ধ পাচ্ছ না? শিন জিজ্ঞেস করে, তুমি আবার কে? 내가 걔를 조금 아는데 মেয়েটি জানায়, আমার নাম হচ্ছে সুহা, আমি ৫ম শ্রেণীতে পড়ি। সে পটর পটর করে আরো বলে, ধরে নিচ্ছি এটা খুন নয়, এটা আত্মহত্যা। তখন সবচেয়ে সন্দেহভাজন কে হবে জানো? তার কাছের মানুষেরা, অর্থাৎ তুমিও। শিন জানায় সানা এখনো জীবিত আছে, সে মরেনি। তো সেখানে একটা ছেলে হাঁটার সময় শিন টান দিয়ে তার চশমাটা নিয়ে নেয় আর চেক করে দেখে এটা কি সেই চশমা কিনা। কিন্তু শিন দেখতে পায় এটা সেই চশমা না, বরং একটা নর্মাল চশমাই। অন্যদিকে সেই চশমাটা ছিল স্টাফ রুমের সেই সানের টেবিলে। সান সেটা হাতে নিয়ে লিকে জিজ্ঞেস করেন, ম্যাডাম এই চশমাটা কার? আমার টেবিলে পেয়েছি। লি জানান, তাহলে এটা তোমার হবে, এটা লাগিয়ে নাও, তোমাকে হ্যান্ডসাম লাগবে। সান সেই চশমাটা চোখে লাগালেই সে সবার মাঝে ওই পবিত্র লাইনগুলো দেখতে পায়। সেখানে তখন অফিসার হান আসলে সান তার লাইন দেখে একদমই ভয় পেয়ে যায়। পরে হান লিকে জিজ্ঞেস করে, তুমি কি মনে করো সে আত্মহত্যা করেছে? সে আত্মহত্যা করতে চাইলে আমার বাসায়ও করতে পারতো। লি জবাব দেন, যদি আমার করার মতো এখানে কিছু থাকে তাহলে আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব। হান তারপর জিজ্ঞেস করে, যে ছাত্রীটা সানাকে বুলি করত সে এখন কোথায়? লি জানান, আমি শুনেছি নামকিউ নাকি এখন নিখোঁজ হয়ে গেছে। হান তারপর সানার বয়ফ্রেন্ডের ছবি দেখিয়ে বলে, দেখুন তো তাকে চিনেন কিনা? আমি আজকেই ওর ব্যাগে এটা পেয়েছি, মনে হচ্ছে ঘটনা ঘটার প্রথম দিনেই এই ছবিটা তোলা হয়েছে। হান তারপর ওই ছেলেটার সাথে দেখা করতে আসে আর জিজ্ঞেস করে, তুমি কি জিওন? সানার সাথে তোমার সম্পর্কটা কি? জিওন জানায়, তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। হান তারপর বলে, যদি সম্পর্ক না থাকে তাহলে গতকাল তার সাথে ডেটিংয়ে গিয়েছিলে কেন? জিওন বলে, সেই তো আমাকে জোর করে নিয়ে গেল। সে আরো বলে, হুট করে সানার এমন আচরণ দেখে আমি খুবই অবাক হয়েছিলাম। সে সবার সাথে মিশতে শুরু করলো, অথচ 2 দিন আগেই সে একটা বিড়াল ছিল। আমি শুধু আগ্রহ থেকে তার সাথে গিয়েছি। হান তারপর বলে, তোমরা ওই হোটেলে কি করেছিলে? জীবন বলে, সত্যি কথা বলতে আমরা কিছুক্ষণ কথা বললাম, তারপর সে আমাকে কিস করলো। হান জিজ্ঞেস করে, তারপর কি হলো? জীবন বলে, তারপর আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। হঠাৎ সে বলল তার দরকারি কিছু নাকি হারিয়ে গেছে আর সে চলে গেল। এই তো। রাতে বসে বসে হান সিসি ক্যামেরার দিকে তাকিয়ে সানা আর জীবনের ঘোরাঘুরি দেখছিল। হঠাৎ করে হান নামকিউকে রাস্তা দিয়ে যেতে দেখে। নামকিউ তখন সিন ও গ্রিন পার্ক নামক একটা জায়গা দিয়ে যাচ্ছিল, কিন্তু নামকিউর এই কিছুক্ষণ হাঁটার পর হান সেই সিসি ক্যামেরার সিগন্যাল হারিয়ে ফেলে। ওদিকে টিচার সানও সেই চশমা পেয়ে তার দুলাভাইয়ের মাথার দিকে তাকিয়ে সেই ইয়েসলাইনগুলো দেখতে পাচ্ছিল। এখানে কিন্তু একটা প্রশ্ন আছে, সানা চশমাটা যদি নামকিউ চুরি করে নেয় তাহলে এই চশমাটা সানের কাছে কে করছে? যাই হোক, এসব রহস্যের সমাধান জানতে আমার সাথেই থাকেন। সান তারপর তার দুলাভাইকে বলে, হঠাৎ করে আপনাদের বাড়িতে চলে এলাম, এর জন্য আমি দুঃখিত। তার দুলাভাই বলেন, এত আনুষ্ঠানিকতা করার কি আছে, তুমি তো আমার শ্যালকই। তার দুলাভাই বলেন, আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, শুনেছি তোমার নাকি বিয়ে ভেঙে গেছে। সান জানায়, আমরা দুজন দুজনকে ভালোবাসতাম, কিন্তু আমি সেদিন তাকে আমার এক বন্ধুর বিছানা দেখতে পেলাম। তার দুলাভাই বলেন, তুমি একদম ভালো করেছো, বিয়ের আগে জেনে নেওয়া উচিত কারোর সাথে কারোর লটর পটর আছে কিনা। 둘이 안 닮았는데? 응? 너무 잘생겼어. খাওয়া দাওয়া শেষ করে সান আর তার দুলাভাই এই জায়গাটা দাঁড়িয়েছিল। হঠাৎ করে তার দুলাভাইয়ের ফোনে অসংখ্য মেসেজ আসতে থাকে। তিনি বলেন, অফিসের লোকেরা রাত নেই দিন নেই যখন তখন মেসেজ দিয়ে ডিস্টার্ব করে। আচ্ছা শ্যালক, তুমি স্কুলে কোন সাবজেক্ট নিয়ে পড়াও? সান জানায়, আমি ইংলিশ বিষয় নিয়ে পড়াই। আর এখানে সান দেখতে পারছিল তার দুলাভাইয়ের এক প্রেমিকা এই বিল্ডিং এর 4র্থ ফ্লোরেই আছে। সে 4র্থ ফ্লোরে নামতে চাইলে তার দুলাভাই তাকে জোর করে ঠেলে নেন আর বলেন, আরে তুমি যাচ্ছ কোথায়? মনে হচ্ছে মদ খেয়ে তুমি হুশ একদম হারিয়ে ফেলেছো। হান তখন ওয়াংসাং থানার এক অফিসারের সাথে তর্ক করছিল, কারণ তিনি হানকে সানার ব্যাপারে তদন্ত করতে দিচ্ছিলেন না। ওই অফিসারের ভাষ্য মতে, যেখানে হাসপাতাল জানিয়েছে সানার আঘাতের পেছনে তৃতীয় কারোর হাত নেই, সেখানে তুমি তদন্ত করবে কেন? হান তারপর বসে বসে সানার মোবাইলের লক খোলার চেষ্টা করছিল। তখন সেখানে ডংজিন বলে, বড় ভাই, আজকাল মেয়েদের মন আর মোবাইলের লক একই জিনিস, এটা তুমি যতই চেষ্টা করো খুলতে পারবে না। সান ওই দিন রাতে
তার বোনের সাথে শপিং এ গিয়েছিল। তারা ফেরার পর দেখে একটা পার্সেল কে যেন ভুল করে 5 তলায় রেখে গেছে, অথচ এটা যাওয়ার কথা ছিল 4th ফ্লোরে। সান তারপর 4th ফ্লোরে পার্সেলটা নিয়ে যায়। সে ভাবছিল দুলাভাই যে মহিলাকে ভালোবাসেন তার সাথে দেখা হবে কিনা, কিন্তু সান দেখতে পায় এই মেয়েটি আরেক বয়ফ্রেন্ডের সাথে শপিং এ গিয়েছিল এবং সে এইমাত্র ফিরেছে। আর আমরা জানতে পারি এই মেয়েটির নাম হচ্ছে মিজং। খেতে বসে সান তার বোনকে বলে দুলাভাই কোথায়। তার বোন জানায় উনি একটা কাজে 3 দিনের জন্য সফরে গিয়েছেন। সান জিজ্ঞেস করে, বোন তুমি কি এই বিয়েতে খুশি? তার বোন জানায়, হ্যাঁ সবাই যেমন খুশি হয় আমিও ঠিক তাই। স্কুলে তখন স্টাফ রুমে সবাই নামকিউ আর জিনের ছবিটা দেখছিল। কে যেন স্কুলের ওয়েবসাইটে এই ছবিটা পোস্ট করেছে। আর তখন সবাই বলাবলি করছিল, আমরা ভাবতেই পারিনি এটা টিচার জিন হবে আর ওটার নাম কি হবে। আর ব্যাপারটা স্কুলে রীতিমতো ভাইরাল হয়ে যায়। পরে আমরা একটা ক্রাইম সিন দেখতে পাই। সেখানে সুসাইড নোটে টিচার জিন লিখেছেন, আমি ওয়াংসাং স্কুলের একজন কোরিয়ান ভাষার শিক্ষক। এই গত কিছুদিন আগে এক ছাত্রীর সাথে আমার অনুপযুক্ত সম্পর্ক ছিল। আমার পরিবারের জন্য আমার খুব খারাপ লাগছে। যখন এই ঘটনা প্রকাশ পেল আমি সেই লজ্জায় আর অপরাধবোধে নিজেকে হারিয়ে ফেলেছিলাম। আমি এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তাই আমি আমার জীবন এখানে ইতি টানলাম। হানের সহকারী ডংজিন বলে, বড় ভাই বডিটা এখনো 3 দিন ধরে আছে, আমাদের ময়নাতদন্ত করা উচিত। হান তখন বলে, উনি মারা গেছেন 3 দিন আগে, কিন্তু স্কুলের ওয়েবসাইটে ছবিটা প্রকাশ পেল আজকে। এটা কি যুক্তিসঙ্গত? উনি আগে থেকেই জানতেন কেউ না কেউ এই ছবিটা ফাঁস করবে। নিশ্চয়ই এর পেছনে অন্য কারো হাত আছে। বর্তমানে শিনকে ওই সুহা নামের মেয়েটি ক্লাস ক্যাপ্টেনের সাথে তক্কাবকি খাওয়াতে নিয়ে যায়। সেই সময় হান শিনকে বলে, শিন গাড়িতে উঠে পড়ো, সানার সাথে দেখা করতে যাব। কিন্তু সুহা তখন আগ বাড়িয়ে জানায়, মিস্টার আপনার সমস্যা কি? আপনি ওর কি হন? সে আজ প্রথম দিনের মতো তার বন্ধুদের সাথে খেতে যাচ্ছে। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমরা পুলিশ ডাকবো। হান বলে, তুমি কি পুলিশ ডাকতে বলেছ? অপেক্ষা করো। এটা বলে তার আইডি কার্ড দেখায় আর বলে, এই যে দেখো পুলিশ এখানেই আছে। গাড়ি দিয়ে যাওয়ার সময় হান শিনকে বলে, তুমি সব জানো, আমাকে স্পষ্ট করে বলছো না কেন? ওই দিন রাতে কেন সানা স্কুলের ছাদে গিয়েছিল? শিন জানায়, সানার সেই চশমাটা পেয়েছো? তার চশমা বের করো, তাহলে আমি সব বলবো। এটা বলে শিন গাড়ি থেকে নেমে পড়ে। ওদিকে সান তার দুলাভাইকে ফলো করে একটা রেস্টুরেন্টে চলে আসে, যেখানে তার দুলাভাই অন্য একটা মেয়ের সাথে ডেট করতে এসেছিল। এখন থেকে আমরা তার দুলাভাইকে চলসু নামেই ডাকবো। চলসু তারপর ওই মেয়েকে একটা গিফটের বাক্স দেন। আর সান তারপর চলসুকে কল করে বলে, দুলাভাই তুমি এখন কোথায় আছো? তিনি জানান, আমি এখন অফিসের জরুরি একটা মিটিং এ ব্যস্ত আছি, তোমাকে পরে ফোন করব। ওই হোটেলে যখন চলসু বসে বসে ওয়াইন খাচ্ছিলেন তখন কলিং বেল বাজে। তিনি বলেন, কে ওখানে? রিপ্লাই আসে, রুম সার্ভিস। দেখা যায় সেটা ছিল সান। তারপর সান ওখানে চলসুর কলা ধরে ফেলে। চলসু বলেন, শেলক এই অবস্থাটা আমাদের সামান্য একটা মিসআন্ডারস্ট্যান্ড, তোমাকে পরে বুঝিয়ে বলছি। সান বলে, তুমি যা করেছো এটা আমার বোনের জন্য অনেক ক্ষতিকর। চলসুর সাথে সাথেই বলেন, আচ্ছা ঠিক আছে আমি বুঝেছি, আমি তোমার বোনের কাছে ক্ষমা চাইবো আর এসব বাদ দিয়ে দিব, আমি শপথ করে বলছি। সান তুমি এই বিষয়ে কাউকে বলো না। সান জানায়, আজকের ভেতরেই এসব সমাধান করুন, নয়তো তোমার কি হবে আমি নিজেও জানি না। অবশেষে সানের কানাডা যাওয়ার দিন চলে আসে। সে স্কুল থেকে তার জিনিসপত্র নেওয়ার সময় ভাবছিল তার কি এখন এই চশমাটা রেখে যাওয়া উচিত। সান বসে বসে তার দুলাভাই চলসু যে মেয়েটাকে ভালোবাসতেন তার নাম ইনস্টাগ্রামে লিখে সার্চ করে আর দেখতে পায় চলসু তাকে যে নেকলেসটা উপহার দিয়েছিল সে সেটা পোস্ট করেছে। আরেক পোস্টে দেখতে পায় ওই মেয়েটা তার আল্ট্রাসাউন্ড দিয়ে তার আগত বাচ্চাকে উদ্দেশ্য করে লিখেছে, তোমার সাথে আগামী বছর দেখা হবে। সানের বুঝতে দেরি হয় না এই মেয়েটার চলসু কোনো প্রেমিকা নয়, গোপনে তারা স্বামী ও স্ত্রী। তাই সান তাড়াতাড়ি করে তার বোনের বাসায় পৌঁছায়। সেখানে গিয়ে দেখে একটা গাড়ি দিয়ে চলসু গার্লফ্রেন্ডের গাড়িতে কে যেন আঘাত করছে। আর আমরা হয়তো আগে বলেছিলাম এই মেয়েটার নাম হচ্ছে মিজং। মিজং তখন সবাইকে বলে, প্লিজ কেউ পুলিশকে কল করুন, উনি আমার গাড়িকে এভাবে ভাঙছেন কেন? সান গিয়ে দেখতে পায় এই কাজটা তার বোনই করেছে। সান জিজ্ঞেস করে, বোন তুমি কি ঠিক আছো? গাড়ি থেকে বের হও। সেখানে চলসু এসে বলে, এখানে হচ্ছেটা কি? কিন্তু মিজং নাটক করে চলসুকে ভাই ডাকে আর বলে, ভাই দেখো উনি আমার গাড়িকে কি করেছেন। সান তারপর চলসুকে ধরে মারতে শুরু করে আর বলে, তুমি কি আদৌ মানুষ? সে চলসুকে মারাত্মকভাবে মারতে গেলে তার বোন বলে, এটা করো না সান। তারপর চলসু ধরে ধরে মিজংকে ভেতরে নিয়ে যেতে থাকে। আর সানের বোন বলতে থাকে, এই ব্যক্তির আসল নাম চলসু না, এই ব্যক্তি আমার স্বামীও না, ওই মিজংই তার আসল স্ত্রী। সে শুধুমাত্র আমাকে ব্যবহারই করেছে। আর এই মুহূর্তে সে এখানে এসেছিল, সে হয়তো ভয় পেয়েছিল তার অনাগত সন্তানকে আমি মেরে ফেলবো। সান আমি সত্যিই তার অন্য স্ত্রী, যে কখনো ভালোভাবে স্বামীর ভালোবাসা পায়নি। আমি কিভাবে তার স্ত্রী হতে পারি? পরের দৃশ্যে আমরা হানকে দেখতে পাই, সে শিনকে ডাক দেয়। তারপর হান শিনকে সানার নোটবুকটা দেখিয়ে বলে, সানা যে চশমা পরতো, তুমি যে চশমার কথা বলেছিলে এটাই কি সেই চশমা? আর তুমি ওই চশমা পরে কি দেখতে পাও? শিন জানায়, এস লাইন। আর এখানেই শেষ হয় 3য় পর্ব। 4র্থ পর্বের শুরুতে শিন হানকে জানায় এটা হলো এমন চশমা যেটা দিয়ে দেখা যায় কে কতজনের সাথে সম্পর্কে লিপ্ত।
হান তখন বলে, এজন্য তুমি সবসময় সানগ্লাস পরে থাকো, তুমি নিশ্চয়ই কঠিনভাবে জীবনযাপন করছো। পরের দৃশ্যে শিনকে আমরা দেখি সে সানাকে হসপিটালে দেখতে এসেছে, কিন্তু হুট করে সানার স্লাইনগুলো মিলিয়ে যাচ্ছিল। শিনও প্রচুর ভয় পাচ্ছিল, কারণ স্লাইনগুলো তখনই মিটে যায় যখন সেই মানুষটা অথবা সেই ভালোবাসার মানুষটা মারা যায়। আর এই ভয়ঙ্কর স্বপ্নটা দেখে সে ক্লাসে জেগে ওঠে। ম্যাডাম তাকে বলেন ক্লাসে ঘুমালে চলবে না। পরের দৃশ্যে আমরা মানবক নামে এই টিচারকে দেখতে পাই। তিনি শুধুমাত্র স্কুলের একজন স্টাফ ছিলেন। দেখা যায় তাকে প্রধান টিচারের অধীনে থাকা এই ম্যাডাম ধমকাচ্ছিলেন, কারণ সে ঠিকঠাক মতো কাজ করতে পারেনি। সেই সময় মানবককে আমরা দেখি সেও তার চশমার মাধ্যমে স্লাইনগুলো দেখতে পায়, আর তার আচরণ ছিল একটু অদ্ভুত। যেমন স্টাপলারগুলো এভাবে বের করে ফেলে দেওয়ার কোনো মানে হয় না। দেখা যায় খাবার রুমে তাকে একজন টিচার বলেন, তোমার বাসা হচ্ছে বুসানে, কিন্তু তোমার উচ্চারণে মনে হয় না যে তুমি বুসানে থাকো। মানবক জানায়, আমি উচ্চারণ ঠিক করার জন্য প্র্যাকটিস করছি। অন্য টিচার বলেন, প্র্যাকটিস করাটা কি খুব দরকারি কিছু? মানবক তখন বলে, আসলে আমি একজন বড় অ্যাক্ট্রেস হতে চাই। তার কথা শুনে সবাই একটু অবাক হয়। সেই সময় একজন টিচার বলেন, দেখেন তো উনি মিউজিক টিচার না, উনি দেখতে খুবই সুদর্শন, ওনার কি কোনো গার্লফ্রেন্ড আছে? আর এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই মানবক পিঙ্ক কালারের একটা উইক পরে এই হোটেল এসেছে, আর কাকতালীয়ভাবে এই হোটেলের নামও ছিল হোটেল মানবক। আর আমরা তখন দেখি শিন ওই হোটেলে পার্ট টাইম হিসেবে কাজ করে, যেমন নতুন কেউ এলে তাকে চাবি দেয়া, টাকা গ্রহণ করা ইত্যাদি। ওদিকে হান আর ডংজিন বসে বসে খুনিকে খোঁজার চেষ্টা করছিল, কিন্তু তারা দুজনই এত অকর্মা ছিল যে কিছুই বের করতে পারছিল না। তবে একটা কাজের কথা বলে হান, সে বলে, দেখো এই চশমাই হচ্ছে আসল জিনিস, এই চশমা পরে আমার ভাতিজি তার মাঝে সাহস ফিরে পায়। ডংজিন জিজ্ঞেস করে, তাহলে এটা কি জাদুর চশমা? হান বলে, দাঁড়া তোমাকে গোপনে বলি, এই চশমা পরে তুমি দেখতে পারবে তুমি কার সাথে সম্পর্ক করেছো, বা ইত্যাদি ইত্যাদি। অপরদিকে শিন তখন তার এক গ্রাহকের হাত থেকে টাকা গ্রহণ করছিল। শিন ক্রেডিট কার্ডটা নিতে চাইলে গ্রাহক শক্ত করে ধরে রাখে। শিন একটু নার্ভাস হয়ে যায়, কারণ লোকটা এমন করছে কেন। আসলে এটা ছিল সুহা। সে এসেছে ক্লাস ক্যাপ্টেনের সাথে শিনকে সারপ্রাইজ দিতে, কিন্তু শিন বলে, তোমরা তো অনেক কম বয়সী, এই হোটেলের একটা নিয়ম আছে। 나 올라가 봐도 되지? কিন্তু এই ইঁদুর মেয়েটি কোনো কথাই শুনেনি। পরে শিন তাদের নামিয়ে তার ঘরে এনে ঢুকায়। তো সেখানে তখন মানবক আসে চাবি নেওয়ার জন্য। শিন চাবি দিলে আস্তে করে সুহা বলে, আমি ওনাকে কোথায় যেন দেখেছি। ওদিকে মানবক এখানে আসে প্রতিদিন অ্যাক্টিং প্র্যাকটিস করতে। তারপর সুহা শিনের বাসার ওখানে এসে হাঁক দিয়ে বলে, আমি প্রেম করতে চাই। শিন তাকিয়ে দেখে আসলে সুহার কোনো রেখা নেই। সুহা তারপর মানবকের দিকে তাকিয়ে বলে, আমি ওনাকে চিনেছি, উনি আমাদের স্কুলের স্টাফ রুমে কাজ করেন। রাতের বেলা শিন টিভিতে দেখতে পায় এক নিউজ রিপোর্টার বলছে গত রাতে গঙ্গাম এলাকায় এলোপাতাড়ি খুনের ঘটনা ঘটেছে। শিন দেখতে পায় ওই খুনি হাসছিল, আর তার চোখেও সেই জগমিনের মতো একটা চশমা ছিল। এটা দেখে শিন একটু ভীত হয়ে যায়। পরের দিন মানবক চশমা পরে স্কুলে আসে। সে হঠাৎ করে একটা ভায়োলিনের শব্দ পায়, আর মানবক চলে আসে মিউজিক টিচারের রুমে। সেখানে গিয়ে ওনাকে বলে, শোটা অনেক ভালো ছিল, আপনি চাইলে একজন কেপপ আইডল হতে পারেন। মিউজিক টিচার তখন বলেন, আপনিও চাইলে কোনো অ্যাক্ট্রেস হতে পারবেন। এমন কথা শুনে মানবক নিজেকে নিয়ে অনেক গর্ব হয়। তারপর স্কুল ছুটি হলে শিনের কাছে আসে জিহু, অর্থাৎ সেই ক্লাস ক্যাপ্টেন যে সুহার সাথে থাকতো। সে বলে, আজকে সুহার কি যেন কাজ পড়ে গেছে, তাই চলে গেছে। তারপর জিহু আর শিন আসে এই সুইমিং পুলে। জিহু বলে, আমি একটা জিনিস খেয়াল করেছি, তুমি এমন জায়গায় পছন্দ করো যেখানে মানুষ থাকে না, তুমি কি সাঁতার জানো? শিন জানায়, না জানি না। আর এটা বলে সে সুইমিং পুলে লাফ দেয়। দেখা যায় জিহুও অনেক ভয় পেয়ে সুইমিং এ লাফ দেয়। সে শিনকে বাঁচাতে গেলে শিন হেসে গড়িয়ে পড়ে। শিন তারপর খেতে খেতে জিহুকে জানায়, আমি জন্ম থেকেই আমার মাথার উপর লাল রঙের রেখা দেখতে পাই। এবং শিন তাকে সবকিছু খুলে বলে। জিহু বলে, আমার মাথার উপর কোনো রেখা আছে? শিন জানা, তোমার মাথায় কোনো রেখাই নেই, এমনকি সুহারও নেই, আমারও নেই। শিন তারপর বলে, আমি যা বলি তুমি কি তা বিশ্বাস করলে? জিহু বলে, হ্যাঁ, কারণ তোমার মিথ্যা বলার কোনো মানে হয় না। রাতে শিন জিহুর কথা অন্যভাবে ভাবছিল, আর আয়না দেখতে পায় তার মাথার উপর একটা রেখা উঠে গেছে। সে লজ্জায় তার মাথা লুকিয়ে ফেলে। পরের দৃশ্যে আমরা মানবককে দেখতে পাই। সে হোটেল মানবকে এসে শিনকে বলে, আমাকে 206 নম্বর রুমটা দিন। শিন যখন বারান্দা পরিষ্কার করতে আসে, সে 206 নম্বর রুম থেকে মানবকের আওয়াজ শুনতে পায়। আবার মানবক তখন আয়নার সামনে তাকিয়ে অভিনয়ের প্র্যাকটিস করছিল, আর ওখানে তার কথাবার্তার এক পর্যায়ে বলছিল, আমি স্বপ্ন দেখি একদিন আমি অনেক বড় সেলিব্রিটি হব, তাই এই কারণেই আমি এই রুমে আসি। এখানে একদিন আমি প্র্যাকটিস করতে এসে দেখতে পাই একটা অদ্ভুত চশমা রাখা, আর যেটা দিয়ে আমি জানতে পারি কে কার সাথে সম্পর্কে লিপ্ত। আমার এই নিখুঁত দুনিয়া অভিনয়, এখানে আমি নিজেকে রানী মনে করি। ঠিক সেই সময় মানবক দেখতে পায় হোটেলের 205 নং রুমে এসেছেন সেই মিউজিক টিচার, যার মাথার উপর ছিল শুধুই একটা রেখা। তিনি যাকে ভালোবাসতেন তার রেখা আবার অনেকগুলো। দেখা যায় ওই মেয়েটা তারপর কয়েক ঘন্টা পর চলে যায়। মানবকের বুঝতে দেরি হয় না, সে এভাবেই শহরে ঘুরে ঘুরে সার্ভিস দেয়। দেখা যায় মানবক নিচতলায় এসে শিনকে জানায়, আমি আপনাকে আরো টাকা দিচ্ছি, আর আমি আমার রুমে আগামীকাল পর্যন্ত বুকিং করতে চাই। অর্থাৎ মানবক এখানে আগামীকাল পর্যন্ত থাকবে।
আগামীকাল দুপুরে যখন মিউজিক টিচারের গার্লফ্রেন্ড আসে, দেখা যায় মানবক তখন এই গ্যাস দিয়ে তাকে অজ্ঞান করে দেয় আর তাকে বেঁধে রাখে তার ঘরেরই একটা জায়গার মধ্যে। আর মানবক তখন ওই মেয়েটার ড্রেস খুলে সে নিজেই সেগুলো পরে নেয়। সে ভাবছিল হয়তো এটা পরে মিউজিক টিচারের কাছে গেলে তিনি আমাকে ভালোবাসতে পারেন। আর তখন মানবক ওই মেয়েটার দিকে তাকিয়ে বলে, বেডে আমি অভিনেতা হিসাবে আমাকে তুই 100-র মধ্যে কত দিবি? তারপর মানবক আসে মিউজিক টিচারের কাছে। মিউজিক টিচার বলেন, তুমি এখানে কি করছো? তারপর মানবক তাকে অনেক উল্টাপাল্টা কথা বলে তার বসে আনতে চায়, কিন্তু মিউজিক টিচার তাকে সরিয়ে বলেন, তুমি কি পাগল নাকি? একসময় মানবক তার হাতে থাকা স্টাপলার দিয়ে মিউজিক টিচারের উপর ছুঁড়ে মারে। মিউজিক টিচার সেখানে অজ্ঞান হন। তারপর মানবক তাকে বলে, তুমি হয়তো ভাবছো স্টেপলারের কারণে তুমি অজ্ঞান হয়ে গেছো। একদমই না, আমি একটু আগে তোমার পানির মধ্যে কিছু সোডিয়াম থিওপেন্টাল মিশিয়ে দিয়েছি। সে আরো বলে, হ্যাঁ আমি অনেক মানুষের সাথে রাত কাটিয়েছি, কিন্তু তুমি আসার পর কি হলো আমি জানি না। একসময় মানবক দেখতে পায় টিচারের মাথার নিচ থেকে রক্ত ঝরছে এবং ক্রমাগত বেড়েই চলছে। আসলে এটার কারিগর মানবকের স্টাপলার। এই স্টাপলার দিয়ে মিউজিক টিচারকে মেরে ফেলেছে সে মিউজিক টিচারকে বলতে থাকে, আমি আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি আমার অনুভূতি কেন বুঝতে পারলেন না, এবং ফালতু এক নারীকে মন দিয়ে বসলেন। মানবক তারপর দুঃখে কষ্টে বাথরুমে বসে স্টাপলার দিয়ে নিজেকে মেরে ফেলে। এখানে প্রশ্ন হচ্ছে, মানবক কেন আত্মহত্যা করলো? আমি বুঝিয়ে বলতে পারি মানবক কেন আত্মহত্যা করেছিল। মানবক ছিল একজন ভীতু চুপচাপ ধরনের মানুষ, যাকে অন্যরা কখনোই গুরুত্ব দিত না। অফিসে কেউ তাকে সুন্দরী মনে করতো না। অভিনেত্রী হওয়ার স্বপ্নটাকেও সবাই হাস্যকর ভাবত। তার ভেতরে অনেক অপরাধ ভূত, অপূর্ণতা আর হতাশা জমেছিল। সেই কারণে যখন মিউজিক টিচার তার নাম মনে রাখে আর বলে, তুমি একদিন চাইলে অনেক বড় অ্যাক্ট্রেস হতে পারবে, মানবক এই বিষয়টাকে অনেক বড় মনে করে। সে ভেবে নেয় যে এটা প্রেমের শুরু। এরপর সে ওই টিচারকে চুপি চুপি ফলো করতে থাকে এবং দেখেছে তিনি এক সুন্দরী নারীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়েছেন। তখন তার ভেতরে দুইটা অনুভূতি কাজ করে। এক হচ্ছে ঈর্ষা, সে ওই মেয়েটির মতো হতে চায় যার কারণে সে তার ড্রেস পরেছিল। দুই হচ্ছে অভিমান, সে ভাবছিল টিচার কেন তাকে পছন্দ করলো না, তার মাঝে এমন কি নেই যে সেটা ওই মেয়ের কাছে ছিল। এই ঈর্ষা এতটা গভীর ছিল যে সে ওই নারীকে সরিয়ে সে তার জায়গা নিতে চায়। কিন্তু সে যখন টিচারের সামনে গিয়ে দাঁড়ায় আর টিচার তাকে পাগল বলেন, এই মুহূর্তে তার স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। নিজের করা কাজের ভয়াবহতা, যেমন একজনকে মেরে ফেলা, জোর করে কারো পাশে শুয়া, তাকে আরো অপমানিত করে তোলে। এই অবস্থায় তার মনে হয় জীবনে তার আর কিছুই রইল না। তাই সে নিজেকে শাস্তিযোগ্য মনে করে স্টাপলার দিয়ে আত্মহত্যা করে। পরে আমরা দেখতে পাই সে যাকে বেঁধে রেখেছিল সে এসে পড়ে শিনের সামনে, আর সে শিনকে বলে, ওই বজ্জাত মহিলা দেখো আমাকে কি করেছে। শিন তারপর মিউজিক টিচারের রুমে আসে হতভম্ব হয়ে যায়, কারণ তিনি সেখানে ছিলেন একজন মৃত। হান তারপর শিনকে জিজ্ঞেস করে, তুমি কি ভাবো এটা মানবকের চশমার কারণে এসব ঘটনা ঘটেছে? শিন জানায়, এটা তুমি যেভাবেই বলো না কেন, ওই মানবক কিন্তু স্কুলে সব সময় চশমা পরতো। আমরা যে চশমাটি খুঁজছি এটা তার মতোই দেখাচ্ছে। হান তারপর হসপিটালে আসে সানাকে দেখতে, কিন্তু সানা তখন কোমার মধ্যে ছিল। হান তারপর আবারও যায় হোটেলে, আর সেখানে যাওয়ার পর সে মানবকের চশমাটি খুঁজে পায়। সে বারবার শিনের কথা স্মরণ করে। শিন তাকে বলেছিল যেভাবেই হোক এই চশমাগুলো ধ্বংস করা উচিত, নয়তো কেউই এ থেকে রেহাই পাবে না। হান তারপর ওই চশমাটা লাগায়, আর তার মাথার উপর এতগুলো স্লাইন দেখে সে প্রচন্ড ভয় পেয়ে যায়। আর এখানে শেষ হয় 4র্থ পর্ব। বাকি 5 পর্ব বাকি আছে, আর সেগুলো আসবে হয়তো 25 তারিখ।